মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে রুদ্র। 3 দিন হয়ে গেল কুয়াশার চাদরে মোড়া এই গায়ের বাতাস ভীষণ ভারী হয়ে আছে, যেন অদৃশ্য কোনো কিছুর শ্বাস প্রশ্বাস রুদ্রর গায়ের উপর চেপে বসেছে। ওর গলা ভীষণ শুকিয়ে আছে, শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে, কিন্তু পালানোর কোনো উপায় ওর আর নেই। ও জানে এই খেলাটা এখনো শেষ হয়নি। 3 দিন আগে রুদ্র এই অভিশপ্ত জায়গায় পা রেখেছিল। পুরনো এক জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, যাকে গ্রামের সবাই এড়িয়ে চলে। লোকজন বলে এখানে এক পিশাচির বাস আছে, সে মানুষকে বোকা বানায়, লোভ দেখায়, আর শেষমেশ তার আত্মা গ্রাস করে। রুদ্র এসব কথায় একেবারেই বিশ্বাস করত না। তবে সেই দিন দেখা হয় এক বৃদ্ধ মায়ের সাথে। সেই মা এক সতর্ক বাণী শুনিয়েছিল রুদ্রকে। অতিরিক্ত লোভে ওই জায়গা যদি তোরে টানে, আর ভুল করে যদি ওখানে চলে যাস, তোরে পিছনে যাই যাওক, পিছনে ফিরে তাস না। আর সামনে যা দেখবি তাদের কিন্তু বিশ্বাস করবি না। সেই সতর্কবাণী এখনো রুদ্রর কানে বাজে। রুদ্র তখন ওই সতর্ক বার্তাকে তুচ্ছ করে হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সেই মা ওকে বাঁচাতে চেয়েছিল। অন্যান্য দিনের মতো আজও জমিতে কাজ করতে এসেছে রুদ্র। ওর বাড়িতে মাত্র 2 জন মানুষ, রুদ্র আর ওর মা অমলি দেবী। কালের চক্রে চোখে ভালো দেখতে পান না উনি, তবে একমাত্র ছেলে রুদ্রকে যেন চোখে হারান। রুদ্র ছাড়া এই সংসারে ওনার আছেই বাকি। তবে রুদ্র ভীষণ সাহসী এবং বলবান একজন পুরুষ। মাত্র 12 বছর বয়সে একটা গোটা জমি একা হাতে সেচ করতে শিখেছিল। ঘরের কাজ, মাকে দেখাশোনা তথা জমির দায়িত্ব সবটুকুই রুদ্র একা হাতে সামাল নিয়েছিল সেই বাচ্চা থেকে। রুদ্রর পিতা একদিন সকালে জমি সেচ করতে সেই যে বেরিয়েছিলেন, তিনি আর ফেরেননি। হঠাৎ কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেলেন কেউ টেরও পেল না। তখন থেকেই রুদ্রর জীবনযুদ্ধ শুরু হয়। এতগুলো বছর সব ঠিকই ছিল, তবে এই বছর বৃষ্টি তেমন না হওয়ায় জমিতে জল তেমন পড়েনি। তাই জমিতে আনাজ বলতেও সামান্য কিছু হয়েছে। রুদ্র জানে এই সামান্য আনাজে ওদের 1 মাস তো দূরে যাক, 10 দিন চলবে কিনা তারও ঠিক নেই। এই চিন্তা
যেন দিন দিন ভেতর থেকে খেয়ে নিচ্ছে ওকে। সাথে জমির খাজনা দেওয়াও এখনো পড়ে রয়েছে। এমন পরিস্থিতির মুখোমুখি ও যে এর আগে কখনো পড়েনি তেমনটা না, তবে এইবারের বিষয়টা যেন আরো গুরুতর। সারাদিন জমিতে কাজ আর অনেক রকম চিন্তার পর রাতে বাড়ি ফেরে রুদ্র। বাড়ি ফিরেই বাইরের কলে মুখ হাত ধুয়ে মায়ের কাছে যায়। দরজা থেকে রুদ্র উঁকি দিয়ে দেখে মা বিছানায় শুয়ে আছে। বড্ড ক্লান্ত দেখাচ্ছে তাকে। জমিতে আনাজের কম ফলন হওয়ায় প্রায় আগের মাস থেকেই রুদ্র আর ওর মা অমলি দেবী এক প্রকার অর্ধেক পেট খাবার খেয়েই দিন কাটাচ্ছে। রুদ্র জানে ওর মায়ের শরীর ভীষণ দুর্বল, কিন্তু ও বা কি করবে? ওর যে দুটো হাত বাঁধা। শত চিন্তার পর মাকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেতে গেল রুদ্র। খেতে বসে প্রত্যেক দিনের মতো আজও রুদ্র ওর বাবার কথা মনে করল। ওর বাল্যকাল যেন হঠাৎ করে রুদ্রর চোখের সামনে ভেসে উঠল। বড্ড সুন্দর ছিল সেই শৈশব বেলা। রুদ্রর বাবা ওকে ভীষণ স্নেহ করতেন। তবে একদিন হঠাৎ যে উনি কোথায় নিরুদ্দেশ হয়ে গেলেন, ওনার কোনো হদিশ আজও রুদ্র পায়নি। মনে অনেক চিন্তা আর পাতে দুমুঠো ভাত নিয়ে খাওয়া শুরু করলো রুদ্র। আর যদি বাবা থাকতো তাহলে হয়তো এতটা অবস্থার দুর্গতি থাকতো না ওদের। মানুষটা শেষ দিন অব্দি ওদের কথাই তো ভাবতো। তবে রুদ্রর বাবার বলা একটা অদ্ভুত ছড়া রুদ্র আজও ভুলতে পারেনি। একটু গম্ভীর স্বরে রুদ্র ওর মাকে জিজ্ঞেস করে, মা, বাবা যেন হারিয়ে যাওয়ার কয়েকদিন আগে পর্যন্ত কেমন একটা ছড়া বলতো না? সেটা কি এখনো তোমার মনে আছে? হ্যাঁ রে পাগল, মনে থাকবে না কেন? তোর বাবা ঘুরতে ফিরতে ওই ছড়াটাই বলতে থাকতো আমায়। তা আজ আবার বাবার কথা মনে আসছে বুঝি? রুদ্র আর কিছু বলল না। কি বা বলবে ও? কার কাছেই বা নিজের মন খারাপের নালিশ জানাবে? কিছুটা হতাশ আর গম্ভীর হয়ে রুদ্র রাতের খাবার গ্রহণ করতে থাকলো। কিছু সময় পর সদর দরজায় আওয়াজ হতেই রুদ্র সজাগ হয়ে ওঠে। হঠাৎ ওর মনে যেন একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। যদিও ভুল না হয় তাহলে যাকে ভাবছে সেই এসে দাঁড়িয়েছে ওদের দরজায়। অমলি দেবী মাথা নিচু করে চুপচাপ বসে আছেন। উনি জানেন প্রত্যেকবারের মতো আজও রুদ্রকে কত ছোট বড় কথাই না শুনতে হবে, কিন্তু ওনার যে কিছুই করার নেই। রুদ্র একবার ওর মায়ের দিকে মাথা তুলে দেখল। অমলি দেবীর চোখে জল নেমে এসেছে। রুদ্র ওর মাকে করুণ সুরে বলল, মা, তুমি ভেবো না, আমি সামলে নেব, কেমন? এই বলে অমলি দেবীর চোখের জল মুছে রুদ্র সদর দরজার দিকে এগিয়ে গেল।
দরজায় নায়েব মশাই দাঁড়িয়ে আছেন। আজও ওনার মুখে যেন ভীষণ রাগের ভাঁজ স্পষ্ট অনুভব করছে রুদ্র। মাথা নিচু আর দুটো হাত জোড়ো করে রুদ্র গিয়ে দাঁড়ালো নায়েব মশাইয়ের সামনে। রুদ্রকে দেখে ভীষণ রাগে ওর ওপর বিদ্যুতের মতো ফেটে পড়ল নায়েব মশাই। বলি, ও বাছা, তোমার কি জ্ঞান কম্য নাই বুঝি? এই মাস মিলিয়ে 2 মাসের খাজনা বরাদ্দ করা পড়ে আছে, কবে দেবে? হ্যাঁ, তোমায় তো সময় দেওয়া হয়েছিল, সেই সময় নিয়ে কি মায়ের আঁচলের তলায় পড়েছিলে নাকি? কান খুলে শোনো, তোমায় ভালো কথাই বলছি, আজ থেকে 10 দিনের ভেতরে যদি খাজনা না দাও, তোমার কুড়ে ঘরটুকু তোমার মাথার উপর থেকে কেড়ে নেব আমি। না না, আমি 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 পুরো চেষ্টা করছি নায়েব মশাই, আমি আপনার খাজনা জোগাড় করার পুরো চেষ্টা করছি। সে তুমি চেষ্টা করো কি গলায় দড়ি দিয়ে মরো, আমার খাজনা চাই। আর যদি না দিতে পারো, তোমার ভিটে মাটুটুকুও আমি কেড়ে নেব। এই কথাটা বলেই নায়েব মশাই পিছনে ঘুরে দাঁড়িয়ে আবার জমিদার বাড়ির দিকে হাঁটতে থাকলেন। রুদ্র ভীষণ কষ্ট বুকে চেপে নিয়ে নিজের চোখের জল দুহাত দিয়ে মুছে পিছনে ঘুরতেই দেখে ওর মা দাঁড়িয়ে আছে সেখানে। ভীষণ লজ্জায় কষ্টে মাথা নিচু করে রুদ্রর সামনে দাঁড়িয়ে আছে অমলী দেবী। রুদ্র যা হোক করে নিজের চোখের জল ভালো করে মুছে মায়ের সামনে হাসি মুখে দাঁড়ায়। তারপর একগাল মুখে হাসি ধরে বলে, আরে মা, তুমি এখানে কেন? আহা, খেতে বসে খাবার রেখে উঠতে নেই, এতে খাবারের অসম্মান হয় যে। চলো ভিতরে চলো। চুপ কর হতভাগা, আর কত কষ্ট সহ্য করবি তুই এমন করে? তোর ভাগ্যের উপর আমার হাসি পায় জানিস? তোর বাবা তোকে কত বড় মানুষ বানাতে চাইতেন, তবে ভাগ্যের পরিহাস। কিন্তু তোকে আজ একটা কথা বলছি, তোর বাবা একবার আমায় বলেছিল, দারিদ্রতা যখন সর্বগ্রাসী, প্রত্যেক পথে পাবে বাঁধা, কুবের ঘরে বাক্স বন্দি, ঘুরবে ভাগ্যের চাকা। তবে মনে রেখো, বেশি লোভ ভালো না। আমি দেখেছি তাকে সত্যি, যতটুকু লাগে ততটাই নিও, বেশি নিলে জীবনের বিপত্তি। রুদ্র খানিকক্ষণ স্তব্ধ হয়ে মায়ের বলা এক একটা কথা ভালো করে শুনল। তারপর একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, বাচ্চা থেকে আমি যখনই জিজ্ঞেস করেছি ওই ঘরে কি আছে, মা তুমি আমায় আটকেছ। এমনকি বাবার কাজের সময়ও তুমি আমায় ওই ঘরের চাবি দিতে প্রস্তুত হওনি। আজ জিজ্ঞেস করছি মা, কি আছে ওই ঘরে? কথাটা অনেক বছর আগের, তখন সবে সবে আমরা এই গ্রামে এসেছি। তোর বাবার শরীর গঠন দেখে এখানকার তৎকালীন জমিদার মশাই অমরনাথ চাটুজ্জে তোর বাবাকে জমিদার ভবনে লেঠেনের কাজ দেন। তোর বাবা খুব ভালো লাঠি চালাতে পারত। তাই একদিন তোর বাবাকে নিয়ে জমিদার বাবু আর ওনার স্ত্রী সন্ধেবেলায় কিছু কাজে বেরিয়েছিলেন। তবে তৎকালীন পশ্চিমের জঙ্গলে
থাকতো ভীমসেন নামে এক ভয়ঙ্কর ডাকাত। মাঝপথে কখন যে ওনাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল তারা ওরা কেউ বুঝতেও পারেননি। কিন্তু তোর বাবা ছিল যেমন সাহসী তেমনই বলবান। একা হাতে ওদের সবাইকে হারিয়ে চাটুজ্জে মশাই আর ওনার স্ত্রীকে সুরক্ষিত জমিদার বাড়ি ফিরত এনেছিলেন। তার কিছুদিন পর চাটুজ্জে মশাই তোর বাবাকে একটা সিন্দুক মতো কিছু দিয়েছিলেন আর বলেছিলেন ওনার কাছে নাকি ওটা থাকলে ওনাদের উপর আবার আক্রমণ হবে, তাই ওই সিন্দুকটা সুরক্ষিতভাবে রাখতে তোর বাবার কাছে। তোর বাবাও সিন্দুকটা বাড়ি এনে ওই পুবের ঘরে তালা চাবি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের ফের তার কিছুদিন পরেই জমিদার বাবু হঠাৎ করে দেহ রাখলেন, আর ঠিক তার দুদিন পর জমিদার গিন্নিও। ওই বাক্সটার ব্যাপারে আর কেউ জানতো না, কিন্তু তোর বাবাকেও তার কিছুদিন পর থেকে ওই বাক্সটাকে এড়িয়ে চলতে দেখতাম। আমি জিজ্ঞেস করলেও কিছু জবাব দিতেন না, শুধু এই ছড়াটা আমায় বলতেন। এবার রুদ্র ভীষণ গম্ভীরভাবে কিছু একটা ভাবতে থাকে। ওর মনে এখন অনেক প্রশ্ন জমেছে, তবে উত্তরগুলো ও কার কাছে চাইবে? ইতিমধ্যেই অমলী দেবী রুদ্রর দিকে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দেন। রুদ্র দেখে সেই হাতের মুঠোয় বহুকাল পুরনো একটা চাবি আছে। অমলী দেবী আবার বলে ওঠেন, যা, আজ তোকে চাবিটা দিলাম আমি। জানি না ওই ঘরে বা ওই বাক্সের ভেতর এমন কি আছে, তবে এইবার সেটা দেখার পালা এসেছে। যা দেখ। রুদ্র অমলী দেবীর হাত থেকে সেই পুরনো চাবিটা নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় ওই ঘরের দিকে। ঘরের দরজার সামনে এসে পুরনো তালার ভেতরে চাবিটা ঢুকিয়ে একটা পাক দিতেই তালাটা খুলে যায়। রুদ্রর মনে অনেক প্রশ্ন জাগছে। যদি সত্যি ওই বাক্সের ভিতর গুপ্ত ধন লুকোনো রয়েছে, তাহলে বাবা কেনই বা বাক্সটা খোলেনি এতদিন? আর কেনই বা বাবা এড়িয়ে চলতো বাক্সটাকে? অনেক চিন্তা মনে নিয়ে পুরনো কাঠের দরজায় একটা ঠেলা দিল রুদ্র। ভীষণ বিচ্ছিরি একটা শব্দ করে দরজাটা আস্তে আস্তে খুলে গেল। রুদ্র ভিতরে উঁকি মেরে কিছু একটা দেখার চেষ্টা করল, কিন্তু একরাশ নিকষ কালো অন্ধকার যেন রুদ্রের দুই চোখ ধাঁধিয়ে দিল। বারান্দা থেকে ছোট্ট হ্যারিকেনটা হাতে নিয়ে রুদ্র ঘরের ভিতরে প্রবেশ করলো। এইবার ভিতরে ঢুকে ঘরের চারিদিকে ভালো করে দেখতে থাকলো রুদ্র। এই ঘরে তেমন কিছুই নেই। একটা পুরনো তক্তপোষ আর ঘরের মাঝ বরাবর রাখা একটা কাঠের তৈরি জমিদারি বাক্স। রুদ্র বাক্সটা দেখতে পেয়ে এগিয়ে গেল সেই বাক্সের দিকে। বাক্সটা হাতে তুলে নিয়ে রুদ্র বুঝল
না, এর ভেতর তেমন তো কিছুই নেই। যদি থাকতো তাহলে তো বাক্সটা বেশ ভারী হওয়ার কথা, কিন্তু এই বাক্সটা তো ভীষণ হালকা লাগছে। রুদ্র ভীষণ কৌতূহলবশত বাক্সটা হাতে নিয়ে ঘরের বাইরে এসে ধীরে ধীরে সেই বাক্সটা খুলল। তারপর বাক্সের ভিতরে নজর পড়তেই রুদ্র রীতিমতো চমকে উঠল। এগুলো কি? রুদ্র দেখল বাক্সের ভিতরে শুধুমাত্র কিছু কাগজের টুকরো ছাড়া আর কিছুই নেই। এবার রুদ্র ভীষণ হতাশায় সেই কাগজগুলোর ভিতর থেকে একটা কাগজ বাইরে আনল। তারপর হ্যারিকেনের আলোয় কাগজের লেখাগুলো পড়তে শুরু করল। লেখাটা জমিদার অমরনাথ চাটুর্যের হাতের। কাগজের শেষে ওনার নাম লেখা আছে। ভীষণ স্পষ্ট ভাষায় উনি লিখেছেন, এই চিঠি আমার বংশের যেই পড়ছো না কেন, সে নিশ্চয়ই জানে এই চিঠি পড়ার পরে সে আবার পুরনো গৌরব এবং সম্পদ ফেরত পাবে। তবে সেই সম্পদ ফিরে পাওয়া অতটাও সহজ না। তোমাদের বড় দাদা মানে আমার বাবা শ্রী গৌরনাথ চাটুর্যে এই সম্পদ নিজের প্রথম জীবনেই বানিয়েছিলেন। তবে ওনার ভাই প্রফুল্লনাথ চাটুর্যে ছিলেন যেমন সুরাপ্রেমী তেমনি মেয়ে ছেলেবাজ। তাই এই সম্পদ রক্ষা করতে আমার বাবা আমাদের পুরনো বাড়ি মানে রায়দিঘির দক্ষিণে অবস্থিত সেই পুরনো মহলে লুকিয়ে রেখেছিলেন। সাথে ওনার চৌকস বুদ্ধি আর মহাসাধু কমলনাথ গঙ্গোপাধ্যায়ের সাহায্যে সেই বাড়ি আর সম্পদের রক্ষার জন্য সেখানে কিছু মন্ত্র ফুঁকো করেছিলেন। সেই সম্পদের পুরোটাই এই চিঠিগুলোয় লেখা রইল। ভবিষ্যতে যদি কোনোদিন সম্পদের হানি হয় তখনই ওইদিকে পা বাড়িও, নচেত ভুল করেও যেও না। রুদ্র ভীষণ মনোসংযোগ দিয়ে প্রথম চিঠিটা পড়ল। তবে মুশকিলের বিষয়, বহুদিন পুরনো কালি দিয়ে লেখার দরুন দ্বিতীয় কাগজ থেকে শেষের সবকটা কাগজই প্রায় ঝাপসা হয়েছে বললেই চলে। খুব মুশকিলে তাদের থেকে এক দুটো অক্ষর বোঝা যাচ্ছিল কিনা। এবার রুদ্র মনে মনে ভাবতে থাকে, যদি সেখানে সত্যি ধন সম্পদ লুকোনো আছে তাহলে ওর একবার নিশ্চয়ই সেখানে যাওয়া উচিত। তবে মন্ত্র ফুকোর বিষয়টা কেমন একটা খটকা লাগলো রুদ্রর মস্তিষ্কে। রুদ্র আরো ভাবতে থাকে, এই চিঠিটা তাহলে নিশ্চয়ই রুদ্রর বাবা পড়েছিলেন। তবে এই বাক্সটা এড়িয়ে চলার বিষয়টা কি? আর ওই ছড়াটা কি বাবা নিজের তৈরি করা? এখন রুদ্র যেন সবকিছু ভাববার শক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ করেই ওর মাথায়
একটা বুদ্ধি খেলা করে যায়। পরদিন সকালে প্রত্যেক দিনের মতো আজও রুদ্র জমিতে কাজ করতে গেল। সকাল থেকে দুপুর অবধি অনেকটা কাজ সেরে নেওয়ার পর পুকুর ঘাটে রুদ্র নিজের বাল্য বন্ধু নবীনের সাথে দুপুরের খাবার খেতে বসল। রুদ্রদের পাশের জমি নবীনদের। যথা বাচ্চা থেকেই নবীনের সাথে এক প্রকার হাসি ঠাট্টায় বড় হয়েছে রুদ্র। হঠাৎ খেতে খেতে রুদ্র নবীনকে বলে ওঠে, ভাই শুনেছি নাকি ওই রায়দিঘির চক আছে না, ওখানে ভালো আম পাওয়া যায়। একবার যাবি নাকি? গিয়ে দেখাই হোক সত্যি কিনা। কই, বাচ্চা থেকেই তো এখানে বড় হলাম রে আমরা। আমি তো শুনিনি রায়দিঘির চকে আম গাছ আছে। আরে আছে আছে, তুই চল না একসাথে গিয়ে আম পাড়ি। এমনিতেও ভাই আকাশের যা হাল, বৃষ্টি হবে বলে মনে হয় না। এই শুকনো জমিতে বসেও বা কি করবি, চল না একবার যাই। তা মন্দ বলিস নি। আচ্ছা তারা কোদালটা রেখে আসি, তারপর নয় যাব। রুদ্র এবার মনে মনে ভীষণ খুশি হয়ে উঠল। ওর এখন সর্বাঙ্গে শুধু একটা চিন্তায় ঘুরে বেড়াচ্ছে, জমিদার বাড়ির সেই গুপ্ত ধনের কথা। একটু বেলা পড়তেই রুদ্র আর নবীন এসে পৌঁছয় সেই পুরনো জমিদার ভবনের সামনে। সন্ধ্যের অল্প আলোয় এই পুরনো ভবনটা যেন ভীষণ ভয়ঙ্কর কোনো এক ভুতুড়ে বাড়ির মতো দেখতে লাগছে। জমিদার ভবনের সামনে দাঁড়িয়ে হঠাৎ নবীন রুদ্রকে বলে উঠল, ভাই, বাইরে থেকেই কেমন ভয়ঙ্কর লাগছে জায়গাটা, চল না চলে যাই। এমনিতেই জমিদার ভবনের বিষয়ে অনেক কুসংবাদ রটে রয়েছে। কুসংবাদ মানে? জানিস না নাকি? আমার বাবা বলেছিলেন এই জায়গার বিষয়। ব্রিটিশ শাসনের সময়ে এই জমিদার বাড়ি ভীষণ রমণীয় অবস্থা ছিল। তা ব্রিটিশদের সাথে তখনকার তৎকালীন জমিদার বাবুর কোনো একটা কথার বচসার পর প্রায় এই বংশের এক একটা করে মানুষ খুন হতে লাগলো। প্রথমে জমিদার বাবু গায়ে মাখেননি, তবে ওনার বড় ছেলের মৃত্যুর পর বিষয়টা নাকি ভীষণ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তারপর হঠাৎ করে একদিন জমিদার বাবু মারা যান। তারপর ওনার স্ত্রী, সেখান থেকে এই ভবন এরকম ভগ্ন আর ভয়ঙ্কর অবস্থায় পড়ে আছে। আমাদের তিলজলা গ্রামে যিনি জমিদার আছেন না, উনি তো এই বংশের সব থেকে ছোট ছেলে। এই ভবনে এত ভয়ঙ্কর সব ঘটনার পর উনি এক নতুন ভবন নির্মাণ করে ওইখানে চলে যান, আর এই জায়গা এমন ভাবেই পরিত্যক্ত থেকে যায়। এই ঘটনা প্রায় 50 বছর পুরনো। তাই বলছি ভাই, চলে চল, এখানে দাঁড়ানো আমাদের উচিত না। ধুর পাগল, ওসব কথা ভুলে যেত, অনেক পুরনো কথা ওইসব। চল ভিতরে চল, অন্ধকার নামার আগে বেরিয়ে আসবো। চল ভাই চল। রুদ্র আর নবীন জমিদার বাড়ির বড় লোহার দরজা পেরিয়ে ধীর পায় সেই ভগ্ন জমিদার ভবনের সামনে গিয়ে দাঁড়াল। রুদ্র একবার ভালো করে সেই জমিদার ভবনটাকে দেখে নিল। হঠাৎ রুদ্র নবীনকে বলে উঠল, ভাই তুই ওই দিঘির পাড়ে গিয়ে খোঁজ, আমি এই ভবনের পিছনের দিকটা গিয়ে খুঁজি।
আসলে আমরা তো জানি না গাছটা আসলে কোন দিকে আছে। ঠিক আছে, তবে ভাই অন্ধকার নামার আগে বেরিয়ে যাব, কিন্তু তাতে গাছের দেখা পাই আর না পাই। ওরে আমার ভিতুরাম, এখন তো গিয়ে খোঁজ আগে। নবীন বিনা কোনো বাক্যে এগিয়ে গেল রায়দিঘির দিকে, আর রুদ্র দাঁড়িয়ে রইল জমিদার বাড়ির সামনে। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে রুদ্র অনুভব করল এখানে বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা। রুদ্র সামনের দিকে এগিয়ে গেল আস্তে আস্তে। কাঠের তৈরি মস্ত বড় দরজাগুলোর সামনে দাঁড়িয়ে রুদ্র আলতো হাত দিল সেই দরজায়। অনেকদিন ধরে পড়ে থাকার দরুন কাঠের দরজাগুলো পচে গেছে। রুদ্র দরজা পেরিয়ে ভিতরে ঢুকতেই ওর চোখ জোড়া যেন স্তম্ভিত হয়ে যায়। বিশাল একটা মাঠের মতো বড় জায়গায় এখন দাঁড়িয়ে আছে রুদ্র। এই জায়গাটার সারাটা দেওয়াল জুড়ে অদ্ভুত অজানা ভাষায় অনেক প্রতীক খোদাই করা আছে। রুদ্র প্রথমে একটু সংকোচ করলেও পরে আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই একটা গম্ভীর গলায় কেউ যেন ফিস ফিস করে রুদ্রকে বলে উঠল, আয় না, এখানে তুই যা চাস তাই পাবি, তোর কোনো কমতি থাকবে না। আয় এখানে, আয়। বাতাসে এমন ফিসফিসানি শুনে হঠাৎ রুদ্র সজাগ হয়ে উঠল। তারপর চারপাশে ভালোভাবে তাকিয়ে থাকলো রুদ্র, আর মনে মনে ভাবলো, ওই এখানে তো কেউ নেই, তাহলে কথাটা ভেসে এলো কোত্থেকে? হঠাৎ যেন রুদ্রর শরীরটা কেমন ভারী হয়ে উঠল। তবে নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে সামনের দিকে এগোতে থাকলো রুদ্র। সামনের দিকে একটা উপরে ওঠার সিঁড়ি দেখতে পেল। ধীর পায়ে সেই সিঁড়ি বেয়ে রুদ্র উপরে উঠতেই ও যা দেখল তা দেখে খানিকটা চিন্তায় পড়ে গেল রুদ্র। এখানে অনেকগুলো ঘর, অল্প সময়ের ভেতরে এতগুলো ঘর খোঁজা এক প্রকার অসম্ভব তার একার প্রতি। তোর যা স্বপ্ন তাই আমি দিতে পারি, কেবল একটি শর্তে। আয় এখানে, আয় না, এই তো আমি। হঠাৎ রুদ্রর বুকটা ধক করে উঠল। কি কথা বলছে রুদ্র যেন কিছুই বুঝতে পারছে না। আশেপাশে ভালো করে খুঁজেও কাউকে দেখতে পাচ্ছে না রুদ্র। দুটো ঘর তন্ন তন্ন করে খোঁজার পরেও রুদ্র কিছুই দেখতে পেল না সেখানে। হঠাৎ রুদ্রর অন্তরাত্মা রুদ্রকে বলে উঠল, তাহলে কি
চিঠিতে লেখা কথাগুলো নিছক গুজব মাত্র? কই, এখানে তো কিছুই নেই। এবার রুদ্র হতাশ মনে তৃতীয় ঘরটার ভিতরে ঢুকতেই ওর চোখের সামনে ঝলমলে সোনার মোহর, রূপোর থালা, হীরার রাশি পড়ে রয়েছে। রুদ্র চোখ যেন এত অমূল্য রতন দেখে দাঁড়িয়ে গেছে। মনে ভীষণ খুশি হয়ে রুদ্র এগিয়ে গেল সেইগুলোর দিকে। তবে হঠাৎ রুদ্র বুঝল শ্বাস প্রশ্বাস যেন ধীরে ধীরে ভারী হয়ে এসেছে। বুকের ভিতর এক অজানা আনন্দ খেলা করে গেল এবার রুদ্র। এখন রুদ্র যা দেখছে তা যদি সত্যি হয়, তবে ওদের আর কোনো কষ্ট থাকবে না। হঠাৎ রুদ্র ধীরে ধীরে হাত বাড়ালো সেই অমূল্য সব রতনের দিকে। কিন্তু তখনই একটা ভীষণ ঠান্ডা বাতাস যেন ওর আঙুলের ডগায় আছড়ে পড়ল। এখনো সময় আছে, যদি পিছু করতে চাস তাহলে চলে যা। রুদ্র শুনল একটা অজানা সতর্কবাণী। তবে এত কিছু ধন সম্পদ নিজের চোখের সামনে দেখে রুদ্র সেখানে দাঁড়িয়ে রইল। লোভ রুদ্র সর্বাঙ্গে যেন কাঁটার মতো বিঁধছে এইবার। হঠাৎ বাইরে থেকে নবীনের তীক্ষ্ণ গলার স্বর শুনে রুদ্র হুঁশ ফিরল। চল ভাই চল, এখানে আন্দাজ কি একটা ডাব গাছ নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছি আমি। সেদিন রাতে রুদ্রের যেন কোনো মতেই ঘুম আসলো না। চোখ বন্ধ করলে ওর মনে হচ্ছিল কেউ যেন ওর কানে ফিস ফিস করে বলছে, রুদ্র আরো চাইলে বল, আমার সাথে হাত মেলালে যা চাস তাই পাবি। রুদ্র ভীষণ আতঙ্কে এবার উঠে বসলো বিছানায়। কোথা থেকে আসছে এই শব্দ? রুদ্র বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে দেখল। পূবের আকাশ যেন ভীষণ কালো হয়ে এসেছে। যেদিকে জমিদার বাড়ির ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে, সেদিকে চোখ যেতেই রুদ্র দেখল ঠিক সেই পারে আকাশের দিক থেকে যেন কালো ধোঁয়ার মতো কিছু একটা উঠে আসছে। পরদিন সকালে রুদ্র আবার গেল সেই ধ্বংসস্তূপে। তবে এইবার সে একা। সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রুদ্র তাকিয়ে রয়েছে জমিদার বাড়ির দিকে। রুদ্র অনুভব করল এই সকালবেলাতেও এই জায়গাটা যেন ভীষণ শীতল।
তবে জমিদার বাড়ির দরজার দিকে চোখ পড়তেই রুদ্র আঁতকে উঠল। এখন সেখানে আর শূন্যতা নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে কিছু একটা, অন্ধকারের চেয়েও কালো এক ছায়া মূর্তি, যার শরীর মানুষের মতো হলেও কিছু একটা যেন ঠিক নেই তার ভেতরে। রুদ্র বুঝল তার শরীরের গঠন যেন বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে। হঠাৎ সেই ছায়া মূর্তিটা রুদ্রর দিকে মাথা তুলে বলল, হাতটা বাড়া শুধু একবার, তোর যা ইচ্ছা তাই হবে। এবার রুদ্র যেন মোমের পুতুলের মতো তার দিকে নিজের হাত কাঁপতে কাঁপতে বাড়িয়ে দিল। ঠিক তখনই একটা হিমশীতল ধাক্কা যেন রুদ্রর পুরো শরীরের ভিতর ছড়িয়ে পড়তে থাকলো। রুদ্র বুঝল ওর বুক যেন চেপে এসেছে। এবার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। রুদ্র অনুভব করল ওর দেহের ভিতর দিয়ে কিছু একটা ভীষণ ঠান্ডা কিছু যেন প্রবাহিত হচ্ছে। রুদ্র চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। হঠাৎ ভীষণ ভয়ে রুদ্র বিছানায় জেগে উঠে বসল। ওর পুরো শরীর যেন দরদর করে ঘামছে, তবে শরীরটা কেমন যেন অস্বাভাবিক লাগছে। এইবার নিজেকে গিয়ে আয়নায় দেখল রুদ্র। না, এটা এটা আমি নই, এটা এটা আমি হতে পারি না। কে এটা? রুদ্রর পুরো শরীরের রং যেন বিবর্ণ হয়ে গেছে। নখগুলো হঠাৎ করে ভীষণ ধারালো আর লম্বা হয়ে উঠেছে। ভীষণ ভয়ে রুদ্রর মুখ দিয়ে বিকট একটা গর্জন বেরিয়ে এলো। এইবার ওর দেহের প্রতিটা কোষে যেন কিছু একটা ছড়িয়ে পড়েছে, আর ধীরে ধীরে ওর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে সেটা। রুদ্র হঠাৎ বুঝল রুদ্র আর রুদ্র নেই। রুদ্র ভীষণ ভয়ে পালাতে চাইল সেখান থেকে, কিন্তু ওর পা যেন চলল না। ওর শরীরের প্রতিটি শিরা যেন শিকল দিয়ে বাঁধা রয়েছে এখানে। আর রুদ্র তখনই সত্যিটা বুঝতে পারল। রুদ্র এখন আর মানুষ না, রুদ্র এখন এক ভয়ঙ্কর পিশাচ হয়ে উঠেছে। মেঘলা আকাশের নিচে রুদ্র এখন দাঁড়িয়ে আছে। আজ 3 দিন হয়ে গেছে এই জায়গায় রুদ্র আটকে আছে। তবু রুদ্র জানে ও পালাতে পারবে না, কারণ রুদ্র এখন সেই পিশাচ যে অন্যদের লোভ দেখিয়ে তার আত্মাকে নিজের করে নেয়। চারপাশের কুয়াশা যেন ক্রমশ গাঢ় হয়ে উঠেছে। রুদ্রর আশেপাশের বাতাস ভীষণ ভারী, যেন পরিবেশের সর্বত্র শক্তি একত্রিত হয়েও রুদ্রর ওজন বহন করতে পারছে না।
রুদ্র যে এখন কোনো মানুষ না, ও নিজের মধ্যে এক বীভৎস দৈত্য সত্তা অনুভব করছে এখন। তবে মস্তিষ্কের একটি অংশ এখনো চিৎকার করছে, মুক্তি চাইছে, আর অন্য অংশ সেটি ভীষণ ক্ষুধার্ত। রুদ্র বুঝল ওকে এখন নতুন শিকার খুঁজতে হবে। রুদ্র এক পলক জমিদার বাড়ির ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে দেখল কালো এক ধোঁয়ার কুণ্ডলী ওর চারপাশে ঘনিয়ে আসছে আস্তে আস্তে। রুদ্র দেখছে এটা তো সেই ছায়ামূর্তিটা যে রুদ্রকে নিজের ফাঁদে ফেলেছিল। এখন সেই অন্ধকার বর্ণ কালো ছায়ামূর্তিটা রুদ্রর সামনে দাঁড়িয়ে আছে। এবার তোর পালা, আরেকজনকে আন। তার গলায় এমন এক বীভৎস হাসি যা শুনে শরীরের প্রতিটি রক্ত কণা যেন জমে যাচ্ছে রুদ্রর। রুদ্র চায় না এমন কিছু করতে, কিন্তু ওর পা নিজে থেকে এগিয়ে যাচ্ছে। রুদ্রর ভিতরে থাকা সেই ভয়ঙ্কর শক্তি রুদ্রকে পরিচালিত করছে। রুদ্র কাউকে ধরতে চায় না, কাউকে নিজের মতো বানাতে চায় না, কিন্তু রুদ্র কিছুই বুঝতে পারছে না। রাতের আঁধারে গ্রামের দিকে পা বাড়ালো এইবার রুদ্র। একটি কুড়ে ঘরের সামনে এসে থামতেই রুদ্রর মনে উঠল এখানে এক যুবক থাকে, নাম অমিত। দরিদ্র অসহায় ভাগ্য পরিবর্তনের আশায় দিন রাত কঠোর পরিশ্রম করে সে। রুদ্র জানে সে সম্পদের জন্য মরিয়া হয়ে উঠতেও রাজি। রুদ্র ঠোঁটে এক বিকৃত হাসি ফুটে